দিয়েছো। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই আশা রাখি ভালোই আছো, পড়াশোনা করছো, পাঠে মনোযোগ দাও। আর আমরা এর আগে সেকেন্ড পেপার যে চলতরিৎ ক্লাসটা নিয়েছি, আজকে ক্লাস নিব আলোক বিজ্ঞানের উপরে। আলোক বিজ্ঞানের উপরে আমরা ক্লাস নেব। অনেক ভাগ করা আছে, অনেক টপিকস আছে, তো আমরা অন্যদিকে না গিয়ে আমরা ক্লাসে মনোযোগ দিই বেশি। আলোক বিজ্ঞান আজকে আমাদের যেটা আলোক বিজ্ঞানের ভেতরে আছে সেটা জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞানের শুরুতেই তোমাদের বলতে হয় সেটা হচ্ছে যে আলোর প্রতিফলন তোমরা এসএসসি লেভেলে পড়ে এসছো। আলোর প্রতিফলন আছে, প্রতিসরণ আছে। তো আমরা সংক্ষেপে বলে নিই, সেটা হচ্ছে আলোর প্রতিফলনটা কি জিনিস। আলো যখন এক মাধ্যম থেকে কোনো একটা দূরবর্তী কোনো একটা জায়গায় বা কোনো একটা মাধ্যমে বা কোনো একটা ইয়েতে বাধাপ্রাপ্ত হয়ে তার কিছু অংশ, অর্থাৎ আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার পথে মাধ্যম দ্বয়ের বিভেদ তলে বাধা পেয়ে তার কিছু অংশ পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটাই হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কোথায় হয়ে থাকে? আলোর প্রতিফলন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে দর্পণ। দেখো, দর্পণটা আবার কি জিনিস? দর্পণটা হচ্ছে যে মাধ্যমে আলোর সুষম প্রতিফলন হয়ে থাকে তাকে বলা হয় দর্পণ। তো আমরা আলোর প্রতিফলন দর্পণে হয়ে থাকে। প্রতিফলনের কিছু নিয়ম আছে, এটাও তোমরা জেনেছো যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আচ্ছা, ছবি না আঁকালে তোমরা বুঝতে পারবে না। দেখো যে আমি এটা একটা অবস্টেকল, বাধা, এটা অভিলম্ব। আচ্ছা, এই তলে এটা মাধ্যম দ্বারা একটা বিভেদ তল, এই তলে আলোক রশ্মি এসে আপতিত হলো, তির্যকভাবে আপতিত হয়ে প্রতিসৃত হবে, আরো অনেক কিছু হতে পারে। তার কিছু অংশ আবার কি হলো, যে মাধ্যমে আসছিল সে মাধ্যমে ফিরে গেল। এটা অভিলম্ব, এটাকে বলা হয় আপতন কোণ, আর এটাকে বলা হয় প্রতিফলন কোণ। পি কিউ আলোক রশ্মি আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হলো, আর এই কিউ এনটাই এটাই হচ্ছে অভিলম্ব। তাহলে এখন বলছে প্রতিফলনের নিয়ম বলছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। একই সমতল বলতে যেমন ধরো একটা দর্পণে আমরা যখন নিজের প্রতিচ্ছবিটা দেখি তখন দেখি সুন্দর, দেখি সুশ্রী দেখি। এখন কোনোভাবে যদি ওই দর্পণের মাঝখানটা আমি যদি ফেটে দিই, একটা চিরার মতো দাগ পড়ে যাবে ফেটে, তাহলে কিন্তু আমাদের আর সুশ্রী মনে হবে না। সুতরাং জিনিসটা বোঝা যাচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকার প্রয়োজনীয়তাটা কি। দ্বিতীয় সূত্র হচ্ছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। আচ্ছা, আমরা দর্পণের ভেতরে দেখি যে দর্পণ কয় ধরনের আছে। দর্পণ তো হচ্ছে যে তলে আলোর সুষম প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণে বেশ কয়েক ধরনের, যেমন বেশ কয়েক ধরনের বলতে গিয়ে একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। আচ্ছা, তো আমরা এই দর্পণের এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। এগুলো খুবই সিম্পল জিনিস, তোমরা এসএসসি লেভেলে এগুলো পড়েছো। তো আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রতিসরণ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময়
তার গতিপথটা মাধ্যম দ্বার বিভেদ তলের পরে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় তার গতিপথটা পরিবর্তন করে ফেলে। এই যে এই গতিপথ পরিবর্তন করার ঘটনা, এটাই হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণটা কি? এই যে এটা মাধ্যম, এটা অভিলম্ব, এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলো, আপতিত হওয়ার পরে এই যে তার গতিপথটা পরিবর্তন করে ফেললো। আসলে যাওয়ার কথা ছিল সে এই পথে যাবে, কিন্তু না গিয়ে সে কোন পথে গেল? এই আর এই যে এই পথে। এটা কি? যে পি ও কিউ, এটা তার গতিপথ। আর এটা হচ্ছে এম ও এম ড্যাশ, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে প্রতিসরণ কি হচ্ছে? যে আলোক রশ্মি, এটা হালকা স্বচ্ছ মাধ্যম, হালকা স্বচ্ছ, আর এটা হচ্ছে ঘন স্বচ্ছ মাধ্যম। হালকা স্বচ্ছ মাধ্যম থেকে ঘন স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় ঠিক মাধ্যম দ্বার বিভেদ তলের পরে তার গতিপথটা পরিবর্তন করে ফেলে। এই যে বেঁকে যাচ্ছে, গতিপথটা পরিবর্তন করছে, এই ঘটনাটাই প্রতিসরণ। তো এখন আমরা আপতিত রশ্মি এটা প্রতিসৃত রশ্মি। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আপতন কোণ, আর এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। আচ্ছা, তাহলে এই যে বেঁকে যাওয়ার ঘটনাটা কি? কেন বেঁকে যায়? বেঁকে যাওয়ার ঘটনাটা অন্য কিছু না, সেটা হচ্ছে মাধ্যমের উপরে নির্ভর করে। এই প্রসঙ্গে সূত্র আছে, প্রতিসরণের সূত্র আছে, দুটো সূত্র। একটা হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোণগুলো যা আছে সব একই সমতলে থাকে। আর একটা সূত্র হচ্ছে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের তির্যকভাবে আপতিত আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন, এটা আপতন কোণ সাইন, এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব রাশি, ধ্রুবক। এই ধ্রুব রাশিকে আমরা মিউ দিয়ে প্রকাশ করা হয়। এই ধ্রুব রাশিকেই বলা হয় প্রতিসরাঙ্ক। এটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে এই প্রতিসরাঙ্কটা কি? প্রতিসরাঙ্ক হচ্ছে যে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। এই সূত্রটা বিজ্ঞানী স্নেল দিয়েছে বলেন এটাকে স্নেলের সূত্র অনেক সময় বলা হয়। প্রতিসরাঙ্ক আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে যে পরম প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি জিনিস? যে এই সূত্রের উপরে ফেলি যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের তির্যকভাবে আপতিত আলোক রশ্মির জন্য কি এই মাধ্যমের আপতন কোণের সাইন এবং এই মাধ্যমের প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যদি ধ্রুব রাশি হয়, তাহলে সেটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক, এই দুটো মাধ্যমের ভেদে এই মাধ্যমটা শূন্য মাধ্যম হতে হবে। সংক্ষেপে বলি যে এক স্বচ্ছ মাধ্যম সাপেক্ষে আরেকটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ককেই বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর শূন্য মাধ্যম সাপেক্ষে অন্য একটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ককে, যদি এটা এ মাধ্যম হয় আর এটা যদি বি মাধ্যম হয়, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ককে আমরা লিখতে পারি যে এই যে মিউ এ মিউ বি। আর এটা যদি শূন্য মাধ্যম, এটা যদি শূন্য বা বায়ু মাধ্যম হয়ে থাকে, যে শূন্য মাধ্যম এটা যদি হয়ে থাকে আর এটা যদি বি মাধ্যম হয়ে থাকে, আর পরেরটা যদি বি মাধ্যম হয়ে থাকে, তাহলে পরম প্রতিসরাঙ্ক লিখব শূন্য মিউ বি। এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, আসলে তাহলে এই যে আলোকের বেঁকে যাওয়ার ঘটনাটা কি? যে এটা আসলে মাধ্যমের উপরে নির্ভর করে, প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করে। প্রতিসরাঙ্ক আবার আলোকীয় ঘনত্বের উপরে নির্ভর করে। এই ঘনত্ব কিন্তু প্রাকৃতিকভাবে যে ঘনত্ব আর আলোকীয় ঘনত্ব দুটো আলাদা জিনিস। প্রতিসরাঙ্ক কিন্তু আবার কি এই আলোর রঙের উপরে নির্ভরশীল। আলোর হচ্ছে বিভিন্ন রং আছে, সেই রঙের উপরে নির্ভরশীল। তো এখন আমরা এইখানে একটা জিনিস দেখছি
যে আলোকীয় ঘনত্ব বলতে কি বোঝায়? আলোকীয় ঘনত্বে যে মাধ্যমে আলোর প্রতিসরাঙ্কটা বেশি, প্রতিসরাঙ্ক যার বেশি সেই মাধ্যমটা আলোকীয় ঘনত্ব, সে ঘন মাধ্যম। আর প্রতিসরাঙ্কটা যেখানে কম সেটা হচ্ছে আলোকীয় লঘু মাধ্যম বলা হয়। এই মাধ্যমে আলোক রশ্মি কি পরিমাণ কতটুকু পথ অতিক্রম করছে সেটা আমরা জ্ঞাতব্য বিষয়। তো আমরা এইখানে দেখি যে হচ্ছে পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কর ভেতরে কিছু আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে দেখি এটা যদি এ মাধ্যম আর এটা যদি বি মাধ্যম হয়, স্বচ্ছ মাধ্যম, তাহলে আলোক রশ্মি পি কিউ আলোক রশ্মি আপতিত হয়ে এই। আবার এমনটি হতে পারে যে এটা যদি হচ্ছে ঘন মাধ্যম হয়, এটা যদি ঘন আর এটা যদি হালকা হয় তাহলে কিন্তু উল্টোটা ঘটবে। এই তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে এই মাধ্যমে যদি হয় তাহলে কি হবে না, এই মাধ্যমে না, এটা না। যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে কি হবে মাধ্যমের বিভব থেকে দূরে সরে যাবে, এটা গেল দূরে সরে গেল। আর এখানে কি হবে যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে কি হয়, অভিলম্বের দিকে বেঁকে যায়, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা আপতন কোণ আই আর এটা প্রতিসরণ কোণ আর। তাহলে আমরা কি পাই? স্নেলের সূত্রানুসারে আলোক রশ্মি যখন পি ও কিউ পথে অতিক্রম করে তখন আমরা দেখতে পাই যে হচ্ছে পি ও আপতিত আলোক রশ্মি ও বিন্দুতে আপতন বিন্দু ও কিউ পথে সে প্রতিসৃত হলো। তাহলে এখন আমরা কি পাই যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি হবে যে এ মিউ বি। ঠিক আছে, এটা একটা হচ্ছে সমীকরণ, এটা একটা সমীকরণ গেল। আচ্ছা, এখন আমরা যদি বিপরীত ক্রমে যে কোনো একটা আলোক রশ্মি যদি বি মাধ্যম থেকে এ মাধ্যমের দিকে যদি প্রতিসৃত হয় তখন আমরা কি পাবো যে সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু বি মিউ এ। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা এখান থেকে কি এটাকে যদি উল্টাই তাহলে কি হবে যে সাইন সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। তাহলে আমরা এটা 2 নম্বর সমীকরণ পাবো। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? আমরা এটা পাই, সেটা হচ্ছে যে কনক্লুশনটা আমি সেটা হচ্ছে a mu b equal to 1 by b mu a mu b equal to 1 by b mu a। আচ্ছা, অর্থাৎ এটা একটা সমীকরণ পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা এটা পেতে পারি যে যেটা আমি উপরে লিখছি, এখান থেকে এটা পেতে পারি, সেটা হচ্ছে যে যদি এ এবং বি দুটো মাধ্যম হয়ে থাকে তাহলে মাধ্যম দ্বয়ের প্রতিসরাঙ্কের গুণফল ইকুয়াল টু কত হবে? এ মিউ বি গুণন বি মিউ এ ইকুয়াল টু 1। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে। তারপরে আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি, আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। স্নেলের সূত্রের সাধারণ রূপ এইখান থেকে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে দেখি এগুলো একটু মুছে দিই আমরা, যে এটা একটু মুছে দিই, যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাচ্ছে তখন আমরা কি পাই যে সাইন আই বাই সাইন আর। আচ্ছা, তাহলে যদি এই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক তাহলে কি হবে? মিউ এ ডিভাইড বাই মিউ বি, এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। সুতরাং এটা আমরা লিখতে পারি যে মিউ এ
সাইন আর ইকুয়াল টু মিউ বি সাইন আই, এটাকে বলা হয় স্নেলের সূত্রের সাধারণ রূপ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রতিসরাঙ্ক সম্পর্কে আমাদের ধারণা আসলো। তারপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা আমরা ডিটেইল পড়বো, সেটা হচ্ছে ফার্মেটের নীতি। ফার্মেটের নীতিটা কি দেখো সংক্ষেপে, ভালো করে মনোযোগ দাও, কথাটা শোনো। সেটা হচ্ছে যে আলো যখন কোনো একটা বিন্দু থেকে, আলো গতিপথে কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যাওয়ার সময় সম্ভাব্য যতগুলো পথ আছে তার ভেতরে আলো সব থেকে কম সময়টা বেছে নিতে চায়। এটাই হচ্ছে ফার্মেটের নীতি। আমরা ডিটেইল আরও পড়ব। তো তারপরে আমরা পড়ব হচ্ছে লেন্স পড়ব। লেন্স কাকে বলে? লেন্সটা হচ্ছে যে দুটো গোলকীয় তল বা একটা গোলকীয় তল একটা সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স মানে কয় ধরনের আছে? লেন্স হচ্ছে আমরা স্বভাবতই পড়বো হচ্ছে লেন্স দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। উত্তল লেন্স আর অবতল লেন্স। তো লেন্স সম্পর্কে কিছু আমরা সংজ্ঞা আমরা জেনে রাখতে পারি, কিছু সংজ্ঞা আমরা জেনে রাখতে পারি। সেই সংজ্ঞাগুলো আমরা দেখি। আগে আমরা একটা লেন্স আঁকাই। সেটা হচ্ছে, এটা কি লেন্স? এটা হচ্ছে, আমি ডিটেইল বলছি না, তোমাদের এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে এটা অবতল লেন্স। এটা উত্তল লেন্স আর এটা অবতল লেন্স। উত্তল লেন্স প্রধান অক্ষ। আচ্ছা, এখন এম ড্যাশ লেন্স, এটাকে বলা হয় উভ উত্তল লেন্স বা উত্তল লেন্স। আমি কি বলি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে চলে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে চলে লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসৃত রশ্মিগুচ্ছ লেন্সের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বলে মনে হয়, সেটাকেই বলা হয় লেন্সের প্রধান ফোকাস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই লেন্স আচ্ছা, একটা আলোক রশ্মি এসে আপতিত হলো লেন্সে, প্রতিসৃত হলো, এবার নির্গত হলো। তাহলে কি হলো? তাহলে এখন শর্ত হচ্ছে যে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি যাতে করে সমান্তরাল হয়, আপতিত রশ্মি নির্গত রশ্মি যাতে করে সমান্তরাল হয়, এবং প্রতিসৃত রশ্মি লেন্সের প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় আলোক কেন্দ্র। ঠিক আছে? তো আমরা নেক্সটে আরো ক্লাসগুলো করব। তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখে নিবে, ভালো করে পড়বে, আর আমি যেই বইগুলোর কথা বলেছিলাম সেই বইগুলোই সঙ্গে রাখবে। এর কোনো আর বিকল্প